এমনিতেই তো জুলজিতে খুবই অল্প সময়, আর এটা এমন একটা অধ্যায় যে অধ্যায় নিয়ে প্যারা খায় না এমন স্টুডেন্ট খুঁজে পাওয়া সত্যি খুবই মুশকিল। তুমি আমাকে মাত্র ৪৫ মিনিট সময় দাও, এই ৪৫ মিনিট সময়ের মধ্যেই সমন্বয় ও নিয়ন্ত্রণ অধ্যায়ের A to Z MCQ তোমাকে আমি সুন্দর করে বুঝিয়ে দিব। এবং তুমি কিন্তু যদি কমও পেরে থাকো তাহলে এই ক্লাসটি করলে কিন্তু তুমি চমৎকার একটা আইডিয়া নিয়ে পরীক্ষা দিতে যাবে, এবং আমি আস্থা রাখি এই অধ্যায় থেকে প্রশ্ন তোমার কমন আসবে। চলো শুরু করে দিই। ফার্স্ট অফ অল দেখো, সিনাপটিক নবে কোন আয়ন প্রবেশ করলে অ্যাসিটাইল কোলিন যুক্ত হয়ে ভেসিকল সিনাপটিক ক্লেপ্টে বের হয়ে আসে। ব্যাপারটা হচ্ছে এখানে প্রশ্ন একটু লিখতে হালকা একটু ভুল গিয়েছে, সেটি হচ্ছে মূলত অ্যাসিটাইল কোলিন এটা তো একটা ভেসিকলের ভেতরে থাকে আর কি। ওকে, প্রি সিনাপটিক নব এবং পোস্ট সিনাপটিক নব, যদি আমি এই ধরনের কথাটা বলি আর কি, প্রি এবং পোস্ট সিনাপটিক নব, এইখানে কিছু ভেসিকল থাকে, রাইট? এই ভেসিকল, আর এই ভেসিকলের ভেতরের দিকে থাকবে অ্যাসিটাইল কোলিন। কি থাকবে বলতো? অ্যাসিটাইল কোলিন। অ্যাসিটাইল কোলিন নামক নিউরোট্রান্সমিটার থাকবে, রাইট? কার ভেতরে বলো? ভেতরে থাকবে হচ্ছে এই যে দেখো, এই ভেসিকল গুলার ভেতরে। এই ভেসিকল গুলার উপরে যখন ক্যালসিয়াম আয়ন কাজ করবে তখন এই ভেসিকলগুলো ফেটে যাবে, ফেটে যেয়ে মূলত নিউরোট্রান্সমিটার পোস্ট সিনাপটিক নবে চলে আসবে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে যে কোনটার কারণে এই ভেসিকলটা ফেটে যায়, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস, এবং সেই উত্তরটা হচ্ছে তোমরা সবাই জানো ক্যালসিয়াম আয়নের কারণে এটি হয়ে থাকে। কি আয়ন? ক্যালসিয়াম আয়নের কারণে। ক্লিয়ার এতটুকু? ওকে, চলো এরপরের দিকে একটু যাই আর কি আমরা। সেটি হচ্ছে মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? আচ্ছা, সুষুম্না স্নায়ুর সংখ্যা হচ্ছে মূলত 31 জোড়া। আর যদি বলা হয় করোটিক স্নায়ু, কোন স্নায়ু? করোটিক স্নায়ু। করোটিক স্নায়ু এর সংখ্যা হচ্ছে কত জোড়া বলতো? 12 জোড়া। আচ্ছা, আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে করোটিক স্নায়ু। এই 12 জোড়া করোটিক স্নায়ু মূলত আমরা আজকে দেখবো খুবই গুরুত্বপূর্ণ ভাবে। আর সুষুম্না স্নায়ু যেটা, এটা হচ্ছে আমাদের যে সুষুম্না কাণ্ড থাকে, এই যে মেরুদণ্ডে যে স্পাইনাল কর্ড, এখান থেকে বের হয়ে এসে 31 জোড়া স্পাইনাল নার্ভ। তাহলে এই সুষুম্না স্নায়ু বাদ দিয়ে অনেক ক্ষেত্রে দিতে পারে স্পাইনাল নার্ভ। স্পাইনাল নার্ভ কত জোড়া? 31 জোড়া। আর করোটিক স্নায়ু বা মস্তক থেকে বের হওয়া স্নায়ুর সংখ্যা হচ্ছে 12 জোড়া। চলো যাই, মানুষের জৈব ঘড়ি, ওকে, যেটাকে প্রশ্ন আসতে পারে বায়োলজিক্যাল ক্লক। বায়োলজিক্যাল ক্লক। তাহলে বলো কি আসতে পারে? বায়োলজিক্যাল ক্লক নিচের কোনটি? মনে রাখবা, বায়োলজিক্যাল ক্লক হিসেবে কাজ করে সেই বিখ্যাত জিনিস হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাসকে বিগ বস আমি বলি। পিটুইটারিকে আমরা তো জানি প্রভু গ্রন্থি পিটুইটারি, লিখে দিলাম, কাজে লাগতে পারে। প্রভু গ্রন্থি কোনটা বলতো? পিটুইটারি, তাই না? হলো, কিন্তু এই প্রভুকেও নিয়ন্ত্রণ করে মূলত হাইপোথ্যালামাস। অর্থাৎ হাইপোথ্যালামাস এমন ধরনের কিছু গুরুত্বপূর্ণ এলিমেন্টস উৎপাদন করে, সেটা মূলত আসে পরবর্তীতে হাইপোথ্যালামাস থেকে পিটুইটারিতে। যেমন একটা তোমার হরমোনের নাম জানো, সেটা হচ্ছে ADH হরমোন, মানে অ্যান্টি ডায়ুরেটিক হরমোন। এটা কিন্তু মেইন উৎপাদন হয় হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাস জমা রাখে পিটুইটারিতে, এবং পিটুইটারির অনেকগুলো খণ্ড রয়েছে। তোমাদের বই অনুসারে মূলত দুইটা খণ্ড, বলতে একটা সম্মুখ আর একটা হচ্ছে পশ্চাৎ। তো পিটুইটারি পশ্চাৎ খণ্ডে এসে জমা থাকে ADH, আর ADH একটু একটু করে ক্ষরিত হয় কই থেকে? পিটুইটারি পশ্চাৎ খণ্ড থেকে। তাহলে তার অরিজিন কোথায়? অরিজিন হাইপোথ্যালামাসে। জমা হয় কোথায়? পিটুইটারির কোন খণ্ডে? পশ্চাৎ খণ্ডে। আর টপ বা ফোটায় নিঃসরণ হয় ওই পশ্চাৎ খণ্ড থেকে মূলত আসে। তাহলে চলো এইদিকে চলে যায় আর কি আমাদের হাইপোথ্যালামাস। মস্তকের কোন অংশ শ্বাস প্রশ্বাস, স্পন্দন হার ইত্যাদি গুরুত্বপূর্ণ স্বয়ংক্রিয় কার্যাতে নিয়ন্ত্রণ করেন? চমৎকার জিনিস। সেটা হচ্ছে আমরা যদি বলি রেসপিরেটরি বা রেসপিরেটরি সেন্টারে যদি কথা বলি, রেসপিরেটরি সেন্টার থাকে মূলত আমাদের কোথায় বলতো? পন্স এবং মেরুলাতে, তাই তো? কিন্তু প্রশ্বাস বা নিঃশ্বাস নিয়ন্ত্রণ যে স্নায়ুগুচ্ছ, যেটাকে বলা হয় DRG এবং আরেকটাকে বলা হয় VRG, মানে ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ, এগুলোর মূলত থাকে মেডুলাতে। এগুলো মূলত কই থাকে? মেডুলাতে। তাহলে রাইট অ্যান্সার হবে মেডুলা। এবং এই মেডুলাই আমাদের হৃদস্পন্দনের যে রেট হয়, রেটটাও কিন্তু নিয়ন্ত্রণ করে মেডুলা। এবং আমাদের দেহের মোটামুটি যে সকল স্বয়ংক্রিয় কার্যাবলী রয়েছে নিয়ন্ত্রণ করে কিন্তু মেডুলা। ওকে, মাথায় থাকবে এতটুকু এটাতে। আচ্ছা, তাহলেই হবে আর কি। তাহলে আমাদের এই কাজটা করে থাকে, শ্বাস প্রশ্বাস, হৃদস্পন্দন ইত্যাদি কাজটা করে থাকে মূলত মেডুলাতে। আচ্ছা চলো আমরা দেখবো কিছুক্ষণ পরে এটা কাজটা দেখবো আর কি আমরা এটাতে। আচ্ছা চলো, 5 নম্বর কর্টিক স্নায়ুর নামটা কি? আচ্ছা, 5 নম্বর কর্টিক স্নায়ুর নামটা হচ্ছে ট্রাইজেমিনাল। কি নাম? ট্রাইজেমিনাল।
কর্টিক স্নায়ুর নাম হচ্ছে ট্রাইজেমিনাল। ওকে, আচ্ছা, কর্টিক স্নায়ু মূলত 3 ধরনের রয়েছে 12 জোড়ার মধ্যে। একটাকে বলা হয় সংবেদী বা সেন্সরি, এটা আসতে পারে পরীক্ষাতে, সংবেদী। এরপরে হচ্ছে চেষ্টীয়, চেষ্টীয়কে বলা হয় মোটর, কি বলা হয় মোটর, এবং আরেকটাকে বলা হয় মিশ্র। মিশ্র মানে মিক্সড। এখানে মনে রাখবো 128, এখানে মনে রাখবো 5, 7, 9, 10। আবারও বলো কি কি? 128 মানে 1 নাম্বার, 2 নাম্বার এবং 8 নাম্বার, এরা হচ্ছে সংবেদী বা সেন্সরি। এরা হচ্ছে কি বলতো? সংবেদী বা সেন্সরি। মিশ্র 5, 7, 9, 10। তাহলে মিশ্র স্নায়ু হচ্ছে 5 নাম্বার, 7 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার। এখান থেকে কিন্তু সরাসরি প্রশ্ন আসে। এইচএসসি তে কম আসে, বাট আমার মনে হয় যে অ্যাডমিশনে তো আসে, মানে এইচএসসি তে যদি দেয় একটু দেখে নিতে পারো। চলো এখন আমরা একটু বইয়ের দাগানো লাইনের দিকে একটু যাবো। ওকে, দেখো নিউরোগ্লিয়া, এখানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমি তোমাদেরকে একটু পড়িয়ে দিই, কাজে লাগতে পারে আর কি। নিউরোগ্লিয়া, নিউরোগ্লিয়া হচ্ছে যে নিউরন থাকে তার বাইরে দিকে যে একটা কাভারিং এক্সট্রা লেয়ার, সেটা। নিউরোগ্লিয়া মূলত 4 ধরনের থাকতে পারে। একটা হচ্ছে অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, মাইক্রোগ্লিয়া এবং এপেন্ডাইমা। আমি পরীক্ষাতে আসার জন্য যেটা লাগবে সেটা শুধুমাত্র তোমাদেরকে জানাচ্ছি। অ্যাস্ট্রোসাইট মূলত পুষ্টি সরবরাহ করে, অলিগোডেন্ড্রোসাইট মূলত মাইলিন আবরণ গঠন করে, এটাও আসে না, বাট সবচেয়ে বেশি আসে মাইক্রোগ্লিয়া। মাইক্রো মানে ছোট, এই জন্য এটাকে বলা হয় ক্ষুদ্রতম নিউরোগ্লিয়া। এবং এদের উৎপত্তি হয় কই থেকে? ব্লাড থেকে, খুব ইম্পর্টেন্ট। এবং এরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, এই প্রশ্নটা সবচেয়ে বেশি আসে। তাহলে বলো তো সবচেয়ে ক্ষুদ্রতম মাইক্রোগ্লিয়া উৎপাদন হয় রক্ত থেকে এবং কোন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় অংশগ্রহণ করে জীবাণুকে খেয়ে ফেলে। এপেন্ডাইমা, এপেন্ডাইমা মূলত আমরা জানি সিএসএফ, কি বলি? সিএসএফ মানে সেরেব্রোস্পাইনাল ফ্লুইড, মানে মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডে। সুষুম্না কাণ্ড বলতে এই যে দেখো মেরুদণ্ডের ভেতরে যেটা গেছে, এইখানে যে ফ্লুইড থাকে সিএসএফ ফ্লুইড, এটা মূলত উৎপাদন করে হচ্ছে এপেন্ডাইমা। তাহলে কিছু পড়ো বা না পড়ো, 3 নাম্বার এবং 4 নাম্বার যাতে মিস না যায়। ক্লিয়ার এতটুকু জিনিস? আচ্ছা আসো আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জায়গাতে যাব, সেটা হচ্ছে এই যে প্রথম যে এমসিকিউটা আমি তোমাদেরকে পড়াইলাম, এই যে দেখো এটা হচ্ছে প্রি সিনাপটিক নব। ওকে, আর এটা হচ্ছে পোস্ট সিনাপটিক। তো প্রি এর ভেতরে যে দেখো ভেসিকল থাকে, এই ভেসিকলের ভেতরের দিকে থাকবে অ্যাসিটাইল কোলিন। ভেসিকলের ভেতরের দিকে কি থাকবে? অ্যাসিটাইল কোলিন। আর যখন এর ভেতরে ক্যালসিয়াম আয়ন ঢুকবে তখন এই ভেসিকলগুলো ফেটে যাবে এবং অ্যাসিটাইল কোলিন মুক্ত হবে আর কি। ওকে, চলো এখানে আমাদের নিউরোট্রান্সমিটারের কথা বলেছে, কতগুলো রাসায়নিক বস্তু। আচ্ছা, নিউরোট্রান্সমিটার তো অনেক ধরনের রয়েছে, কিন্তু যে নিউরোট্রান্সমিটার না পড়ে যাওয়া তোমার জন্য পাপ হবে, সেই কয়েকটা জিনিস আমি তোমাদেরকে দাগিয়ে দিই। সেটা হচ্ছে বায়োজেনিক অ্যামাইন। এটা মনে হয় ট্রিপল স্টার তোমরা দিয়ে দিতে পারো, বায়োজেনিক অ্যামাইন। ওকে, সবচেয়ে পরিচিত যে নিউরোট্রান্সমিটার সেটার নাম অ্যাসিটাইল কোলিন, এরপরে ডোপামিন, হিস্টামিন। ওকে, হিস্টামিন যেটা বেজোফিল ক্ষরণ করে, মনে পড়ে? বেজোফিল অ্যালার্জিক রিঅ্যাকশনে কাজ করে। ওকে, এরপরে দেখো এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন এবং সেরোটোনিন। সেরোটোনিন মূলত রক্তনালীকে সংকুচিত করে। আর আমাদের বডি এমার্জেন্সিতে কাজ করবে মূলত এপিনেফ্রিন। এপিনেফ্রিনের অপর নাম অ্যাড্রেনাল। তোমরা অনেক সময় কথা শুনছো না, যে বিপদে পড়লে আমাদের একটা অ্যাড্রেনাল হ্রাস হয়, বা কোনো একটা গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি, ওকে, যেমন পরীক্ষা দিতে যাচ্ছি, অ্যাডমিশন দিতে যাচ্ছি, অ্যাড্রেনাল হ্রাস হয়। তাহলে বায়োজেনিক অ্যামাইন কি সবচেয়ে পরিচিত নিউরোট্রান্সমিটার? অ্যাসিটাইল কোলিন, ডোপামিন, হিস্টামিন, এপিনেফ্রিন বা অ্যাড্রেনালিন, নরএপিনেফ্রিন বা নর অ্যাড্রেনালিন, আর হচ্ছে সেরোটোনিন। ক্লিয়ার? এরপর আসো যেটা পড়বা, এটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড শুধু এতটুকু মনে রাখো: গাবা, অ্যাসপার্টেট, গ্লুটামেট, গাইসিন, টোরিন। কিছু পারি না পারি, এতটুকু একটু যদি পারি তাহলে খুবই ভালো হয়। গাবা, অ্যাসপার্টেট এবং গ্লুটামেট। গাবা, অ্যাসপার্টেট এবং গ্লুটামেট। এগুলো মনে রাখার জন্য অনেক ধরনের ছন্দ রয়েছে। ছন্দ তো এখন আর সময় নাই আর কি আমাদের দেওয়ার মতো, বুঝছো? বাট এই দুইটা যাতে ভুল করো না। আর একক আয়ন হিসেবে থাকে দস্তা বা জিঙ্ক। ওকে, দস্তা বা জিঙ্ক। চলো এরপরের দিকে আমি একটু যাই। সিএসএফ মানে সেরেব্রোস্পাইনাল ফ্লুইড, যেটাতে আমাদের মেরুদণ্ড মানে মেরুদণ্ড না, মস্তিষ্ক ভেসে থাকে। এবং একটা প্রাপ্ত বয়স্ক মানুষের দেহের পরিমাণ থাকে 140 থেকে 150 ml, 140 থেকে 150 ml। কিন্তু প্রত্যেকদিন এটা ক্ষরিত হয় 500 ml এর মতো। তাহলে প্রত্যেকদিন ক্ষরিত হচ্ছে 500 ml, বাট অল টাইম রেসিডুয়াল মানে বাকি থেকেই যায়, মস্তিষ্কের ভেতরে থেকে যায় প্রায় 100 থেকে 150 ml। তাহলে সিএসএফ এর পরিমাণ 100 থেকে 150 ml, আর ক্ষরিত হচ্ছে কত? ক্ষরিত হচ্ছে প্রায় 500 ml। কত ml? 500 ml। আসো এই ছকটার দিকে আমরা একটু মনোযোগ দিই, খুবই গুরুত্বপূর্ণ একটা ছক, আমি একটু ছোট করে নিলাম। ওকে, চলো দেখো যে কয়টা জায়গাতে আমি তোমাদেরকে দাগ দিতে বলবো সেই কয়টা জায়গা অবশ্যই পড়বা আর কি। মস্তিষ্ক 3 ভাগে বিভক্ত, একটাকে বলা হয় অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, আর আমি সরি বুঝছো, আমার সর্দি অনেক কয়েকদিন ধরে যাচ্ছে না, দ্যাটস হয়তো একটু তোমাদের ইন্টারাপ্ট হচ্ছে ক্লাসে, এটার জন্য কিছু মনে করো না, আমি এক্সট্রিমলি সরি।
কাশিও মানে দেওয়া টাফ হয়ে যাচ্ছে। অগ্রমস্তিষ্ক, অগ্রমস্তিষ্কের মধ্যে আমরা জানি তিনটে ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে সেরেব্রাম, থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। আচ্ছা, সেরেব্রাম মূলত আমাদের ডে টু ডে, এই যে আমরা পড়াশোনা করি, আমরা বুদ্ধির চর্চা করি, আমাদের স্মৃতিতে থাকে দর্শন, ঘ্রাণ, স্পর্শ, সাধারণত যে সকল সেন্সের কাজ করি আমরা, সেন্স রিলেটেড যে সকল কাজ করি, সবে মূলত সেরেব্রাম করে থাকে। থ্যালামাসের যে জিনিসটা তোমাদের একটু মাথায় রাখবা, সেটা হচ্ছে থ্যালামাসকে বলা হচ্ছে রিলে স্টেশন, এবং এর সাথে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে ব্যক্তিত্বের বিকাশ এবং সামাজিক আচরণের প্রকাশ। এই লাইনটা যাতে ভুল না যায়, ব্যক্তিত্বের বিকাশ এবং সামাজিক আচরণের প্রকাশ। তাহলে দেখো, যেটা আমাদের সেরেব্রাম করে, সেরেব্রাম হচ্ছে সেন্সরি কাজগুলো করে, ওকে, অনুভূতি রিলেটেড কাজগুলো করে, দৃষ্টি, শ্রবণ, ঘ্রাণ, কথন, বুদ্ধি, চিন্তা শক্তি ইত্যাদি ইত্যাদি, ওকে। ব্যক্তিত্ব, সামাজিক আচরণে কাজ করে থ্যালামাস। থ্যালামাসের একটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, থ্যালামাস মূলত কাজ করে একটা জিনিস হিসেবে, সেটা হচ্ছে রিলে স্টেশন হিসেবে কাজ করে। কি স্টেশন হিসেবে কাজ করে বলো তো? রিলে স্টেশন হিসেবে কাজ করে। ক্লিয়ার এতটুকু জিনিস? এরপরের দিকে আমরা একটু তাকে আর কি, দেখো লেখা রয়েছে হাইপোথ্যালামাস। কি লেখা রয়েছে? হাইপোথ্যালামাস। আচ্ছা, হাইপোথ্যালামাসের একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, দেখো, পিটুইটারি গ্রন্থির কাজ নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। তাহলে বলো, পিটুইটারি গ্রন্থির, এই যে দেখো এখানে বলা রয়েছে আর কি, পিটুইটারি গ্রন্থির কি বলা হয়েছে বলতো? পিটুইটারি গ্রন্থির কাজ নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। ক্রোধ, ভীতি, দেহতাপ, এই যে দেখো টেম্পারেচার সেন্টার, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো নিদ্রা, চলন এবং নিদ্রার ছন্দ, মানে ঘুমানোর যে বিষয়টা আর কি, ওকে, প্রতিবর্তী ক্রিয়া নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। এটা মাস্ট বি পড়বা। বাট সবচেয়ে যেটা পরীক্ষাতে বেশি আসে, এটা হইতেছে এই যে দেহের টেম্পারেচার কন্ট্রোল সেন্টার কোনটা? হাইপোথ্যালামাস। চলো, মধ্য মস্তিষ্ক, আহামরি লাগে না। মধ্য মস্তিষ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস না, দরকার নেই, রাখো। পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে চলে আসো, সেরেবেলাম। কি আসো? সেরেবেলাম। এটা দেহের ভারসাম্য রক্ষা করে, ওকে। দেহের যে কোনো জায়গায় টলমল খালে যে ভারসাম্যটা থাকে, এটা মূলত রক্ষা করে, এবং দেহের সব ধরনের স্বয়ংক্রিয় কার্যকলাপ এটা নিয়ন্ত্রণ করে। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে দেহের ভারসাম্য রক্ষা করে, দেহের ভারসাম্য রক্ষা করে এবং দেহের সব ধরনের স্বয়ংক্রিয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করে মূলত আমাদের সেরেবেলাম। পন্স, পন্স নামে খুব আহামরি না, বাট মেডুলা অবলাঙ্গাটা, এটা তো বিগ বস। এটা বিগ বস। এটা দেখো কি বলেছে, যে হৃৎপিণ্ডের স্পন্দন, শ্বসন, চর্বণ, খাবার গেলা মানে গলৎকরণ, ঘাম নিয়ন্ত্রণ ইত্যাদি, পুষ্টিনালী স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ, প্রশ্বাস নিঃশ্বাস এবং রক্তনালী সংকোচন প্রসারণ, লালা নিঃসরণ প্রভৃতি নিয়ন্ত্রণ করে থাকে মেডুলা অবলাঙ্গাটা। তাহলে তুমি যদি কিছু পারো বা না পারো, এই জায়গা থেকে এই লাইনটা যাতে ভুল না যায়, স্পেশালি এই দুইটা ওয়ার্ড, হৃৎপিণ্ডের স্পন্দন এবং শ্বসন। তাহলে আমি যদি এখান থেকে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু জিনিস পড়তে বলি, তাহলে মেডুলা অবলাঙ্গাটা তোমরা পড়বা, ওকে। এরপরে তোমরা পড়বা থ্যালামাস, সেরেব্রাম, ওকে। আর সবচেয়ে লাস্টের দিকে একটা জিনিস হলে জুড়ে দেখবা, সেটা হচ্ছে হাইপোথ্যালামাসের দেহতাপ নিয়ন্ত্রণ। হাইপোথ্যালামাসের দেহতাপ নিয়ন্ত্রণ। ক্লিয়ার? আচ্ছা, যদি কেউ দুইটা পড়তে চাও, আমার কাছে মনে হয় দুইটাও যদি কেউ পড়তে চাও, এই দুইটা একটু পড়ে যাও, বুঝছো? হাইপোথ্যালামাস আর মেডুলা অবলাঙ্গাটা খুবই গুরুত্বপূর্ণ। চলো, এখন আমরা সেই বিখ্যাত ছকের দিকে আসি। এই ছক থেকে তো প্রশ্ন আসবে, কোনো মিস নাই আর কি, এই জন্য একটু ভালো করে পড়ি আর কি। দেখো, তোমাদের জন্য দিয়ে দিচ্ছি, আশা রাখি যাতে প্রশ্নগুলো তোমরা কমন পাও, যাতে পরীক্ষা দিতে দিতে কখনো যদি যারা সত্যি পড়াশোনা করবা, যে পরীক্ষা দিতে দিতে মনে হয় যে না, এই মানুষটা আর যে হোক যতটুকু পড়াইছে, কোনো ক্রিন্স মার্কে কোনো কিছু পড়ায় নাই, যতটুকু পড়াইছে নিখাত তার সামর্থ্য অনুযায়ী অতটুকু ভালো করাইছে। তো এতটুকু যদি তোমাদের মন থেকে এসে থাকে, বা আমার জন্য যদি এতটুকু ভালো লাগায় থাকে, না ঠিক আছে, ওই মানুষটা ভালো কিছু করার চেষ্টা করছে, আমার মনে হয় এটাই আমার জন্য অনেক কিছু। একটা সময় আমি থাকবো না এই জায়গাতে, হয়তো বা 5-10 বছর পরে আমি যখন একটি লাইনেই থাকবো না, যখন আমি নিজেকে নিজের প্রফেশনাল লাইনে নিয়ে চলে যাব, আমার না খুব ইচ্ছা যে এই ক্লাসগুলো হয়তো একটা প্রজন্ম দেখে বড় হবে আর কি, বা এই ক্লাসগুলো আমি যখন বৃদ্ধ হয়ে যখন আমি নিজেকে দেখব যে না, আই ডিড সামথিং ফর মেনি স্টুডেন্টস ইন আওয়ার এরা, তো আমার নিজের কাছে তখন ভালো লাগবে যে না, আমি যখন ইয়াং ছিলাম আমি কিছু করছি। তো আমি স্মৃতি জমাতে ভালোবাসি, আমি স্মৃতি জমাচ্ছি আর কি। তো আমাদের ক্লাসের মধ্যে মোটিভেশন দেওয়াটা খুব খারাপ জিনিস, এটা মোটিভেশন না, হঠাৎ করে নিজের একটা ইমোশন কাজ করলো এটার উপরে, এতটুকুই। আমি তোমাদের সাথে ফাঁকিবাজি করবো না, আমি তোমাদেরকে যেটা দিচ্ছি আমার সামর্থ্য অনুযায়ী যেটা বেস্ট আমি সেটা দিচ্ছি। ধৈর্য হারা হয়েও না, বুঝছো? সবার জীবনে আপস ডাউন রয়েছে, আমার জীবনে রয়েছে, তোমার জীবনে রয়েছে। আজকে হয়তো বা আমি যতটুকু সৃষ্টিকর্তা সম্মানিত করেছে আমি হতে পারছি, তার মানে এই না যে আমি তোমাদের মতো অবস্থায় ছিলাম না, আমি তোমাদের মতো অবস্থায় ছিলাম। হ্যাঁ, হয়তোবা তোমাদের অনেকের থেকে খারাপ অবস্থায় ছিলাম, অনেকের থেকে ভালো অবস্থায় ছিলাম, বাট একটা জিনিস তো ঠিক, কনসিস্টেন্সি এবং গিভ আপ না করা।
সো ভুল হবে তোমার জীবনে। হয়তো আজকে তোমরা যে ক্লাসগুলো দেখছো সবার শেষের টাইমে তোমাদের মনে হবে যে আরেকটু আগে থেকে যদি পড়তে পারতাম। দেখো, মানুষের জীবনে ভুল হবে, কিন্তু থেমে থেকো না, বুঝছো? তুমি থেমে না থেকে চেষ্টা করে যাও। আর আমি তোমাদের জন্য এই যে এমসিকিউ গুলো দিচ্ছি, 400টা প্লাস এমসিকিউ, বিশ্বাস করো এটা একদম খেটে খেটে, আমি চাইলে হজবরল যে কোনোটা তুলে দিতে পারতাম। আমি চাই একদম তোমাদের এইচএসসির জন্য খুঁটে 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 মেইন টপিকগুলো থেকে প্রশ্ন করছি, এবং এই প্রশ্নগুলো যে সলভ দিছে, প্রশ্ন করবে কই থেকে বলো তো? এর বাইরে নাই। সো তুমি 400টা এমসিকিউ সলভ করে মানে 400টা না, তুমি প্রায় 2000-এর মতো প্রশ্ন সলভ করছো। বিষয়টা হচ্ছে মনে রাখার জন্য। শুধুমাত্র আমি যে পিডিএফ দিব, ওই পিডিএফ পড়লে কিন্তু হবে না। তুমি যদি ক্লাস করো তাহলে আর ওই পিডিএফটা যদি দেখো, তোমার বিশ্বাস করো তুমি নিজে পড়ে হয়তো 5-7 ঘন্টায় বই ক্লিয়ার করতে পারবে না জুলজি, ওকে? বাট আমার এই ক্লাসটা যদি তুমি করো 7-8 ঘন্টায় হোক বা যে যতটুকুই হোক ক্লাসটা, বিশ্বাস করো তুমি একটা কনফিডেন্টে পরীক্ষার হলে যাবে এবং আমার এই কথাগুলো তোমার কানে বাজবে। সো ফেড আপ হয়ে না, বুঝছো ভাইয়া? আপস ডাউনস থাকবেই, কারোর সাথে কম্পেয়ার করো না। পারবা তো, আমরা পারছি না, তুমিও পারবা। ওকে, চলো আমরা একটু শুরু করে দিই। দেখো, তাহলে আমাদের এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কর্টিক্স স্নায়ু। কর্টিক্স স্নায়ুর মধ্যে আমাদের 12 জোড়া থাকে। 12 জোড়ার মধ্যে দেখো 1 নম্বর অলফ্যাক্টরি, অপটিক, 3 নম্বর হচ্ছে অকুলোমোটর, 4 নম্বর ট্রক্লিয়ার, 5 নম্বর ট্রাইজেমিনাল, একটু আগে বলেছিলাম, 6 নম্বর অ্যাবডুসেন্স, 7 নম্বর ফেসিয়াল, 8 নম্বর ভেস্টিবুলো ককলিয়ার বা অডিটরি, 9 নম্বর হচ্ছে গ্লোসোফারেঞ্জিয়াল, তারপরে ভেগাস বা নিউমোগ্যাস্ট্রিক, স্পাইনাল অ্যাক্সেসরি এবং হাইপোগ্লোসাল। কত চমৎকার কথা বলছে তাই না এই জায়গাটাতে? এর মধ্যে আমরা যে কথাটা আসি সেটা হচ্ছে আমরা জানি সেন্সরি। সেন্সরি বলতে যে দেখো সংবেদী, সংবেদী 12টার মধ্যে থাকে 128, মানে 1 নম্বর, 2 নম্বর, 8 নম্বর। 1 নম্বরে রয়েছে কি বলতো ভাই? অলফ্যাক্টরি। 2 নম্বরে কি? অপটিক। অপটিক মানে চোখ, মানে দেখতে সহায়তা করে, ওকে? আর 8 নম্বরে দেখো অডিটরি। অডিটরি মানে শুনতে সহায়তা করে। তাহলে দেখো প্রথমটা ঘ্রাণ, এটা সেন্সরি, অপটিক এটা সেন্সরি, এবং আমাদের যেটা অডিটরি, অডিটরির অপর নাম হচ্ছে ভেস্টিবুলো ককলিয়ার। ভেস্টিবুলো ককলিয়ার অর্থাৎ কান আমাদের দুইটা কাজ করে, বুঝছো? একটা শ্রবণের কাজ করে আর একটা ভারসাম্যের কাজ করে। তাহলে আমাদের যেটা শ্রবণের কাজ করে, ওকে, এটা হচ্ছে ককলিয়ার, আর ভতে ভেস্টিবুলি, ভতে ভারসাম্য। তাহলে ভেস্টিবুলো ককলিয়ার মানে, ভেস্টিবুলো মানে ভারসাম্য, ককলিয়ার মানে হচ্ছে শ্রবণ। তাহলে এটা শ্রবণ এবং ভারসাম্যের কাজ করে থাকে আর কি। এরপরে দেখো আমাদের মিশ্র। মিশ্র থাকবে 5, 7, 9, 10, 5, 7, 9, 10। তাহলে 5 নম্বরে দেখো ট্রাইজেমিনাল। ট্রাইজেমিনালের 3টা শাখা রয়েছে, এটা দরকার, অপথ্যালমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার। আবারও বলো কি কি? ও এম এম, ও এম এম, ওকে? তাহলে অপথ্যালমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার। এরা মূলত দেখো কেউ সংবেদী, সংবেদী, আর একটা হচ্ছে মিশ্র। তাহলে আলটিমেটলি ট্রাইজেমিনাল হচ্ছে মিক্সড বা মিশ্র টাইপের। তারপরে দেখো 7 নম্বর ফেসিয়াল। ফেসিয়াল বলতে আমরা কি বুঝি? এই যে দেখো, ধরে রাখো যে আমাদের ফেসের আশেপাশে যেটা থাকে আর কি, ফেসিয়াল। এটার মধ্যে দেখো প্যালাটাইন। প্যালাটাইন কই থাকে জানো? উপরে যে তালু ওইটাতে। আর হাইলোম্যান্ডিবুলার। হাইলোম্যান্ডিবুলার মানে যে দেখো হাইলোম্যান্ডিবল, ম্যান্ডিবল টাইপের। এটা হচ্ছে মূলত মিশ্র, তার মানে এটাও হচ্ছে আমাদের ফেসিয়ালটা হচ্ছে মিক্সড টাইপের, ওকে? এরপরে 5, 7, 9, 9 নাম্বার গ্লোসোফ্যারেঞ্জিয়াল, দেখো লেখা হচ্ছে মিশ্র। আর 10 নাম্বার নিয়ে তো কথাই নাই। 10 নাম্বার হচ্ছে এই দুনিয়ার মনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্টিক্স স্নায়ু, সবে মিশ্র, ওকে? 5, 7, 9, 10, আর এই বাকিগুলো হচ্ছে মোটর। তাহলে মোটরগুলোর নাম মনে রাখলেও চলবে আর কি। তাহলে মিশ্র হচ্ছে 5, 7, 9, 10। আচ্ছা, এর মধ্যে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস, সেটাতে আমি একটু চলে আসি আর কি। দেখো গ্লোসোফ্যারেঞ্জিয়াল ভাই, গ্লোসাল মানে জিহ্বা, আর ফ্যারিংস মানে তো আমরা জানি যে খাদ্যনালী। তাহলে এটা মূলত জিহ্বা এবং খাদ্যনালী নিয়ে কাজ করবে। তার মানে কি? দেখো জিহ্বার কাজ হচ্ছে স্বাদ গ্রহণ, এবং জিহ্বা এবং গলবিলের সঞ্চালন, মানে এই যে আমি কথা বলছি জিহ্বা দিয়ে, গলবিল মানে যে ফ্যারিংস, এটা সঞ্চালনে কাজ করে গ্লোসোফ্যারেঞ্জিয়াল। চলো ভেগাস স্নায়ু, গুরুত্বপূর্ণ। ভেগাস স্নায়ুর অপর নাম হচ্ছে নিউমোগ্যাস্ট্রিক স্নায়ু। আচ্ছা, নিউমো মানে বাতাস, নিউমো মানে কি? PNEUMO, নিউমো গ্যাস্ট্রিক, GASTRIC, গ্যাস্ট্রিক, রাইট? গ্যাস্ট্রিক মানে তো পাকস্থলী। তাহলে এই ভেগাস স্নায়ু তাদের নাম অনুসারে দিয়ে দিচ্ছে পাকস্থলী এবং ফুসফুসে সাপ্লাই দেয়। মনে রাখবা এই ভেগাস স্নায়ুকে বলা হয় ক্ষুধার্ত স্নায়ু, এবং এটা হচ্ছে সবচেয়ে বিস্তৃত স্নায়ু, সবচেয়ে নেটওয়ার্ক বড় এই স্নায়ুর। এর হচ্ছে 4টা শাখা থাকে। একটা হচ্ছে ল্যারিঞ্জিয়াল শাখা, একটা হচ্ছে পালমোনারি শাখা, একটা নাম কার্ডিয়াক, একটা নাম গ্যাস্ট্রিক। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, বলা রয়েছে নিউমোগ্যাস্ট্রিক। নিউমো মানে পালমোনারি, মানে এটা ফুসফুসে সাপ্লাই দিবে। গ্যাস্ট্রো মানে পাকস্থলী, মানে এটা পাকস্থলীতে সাপ্লাই দিবে। এর সাথে ল্যারিঞ্জিয়াল এবং কার্ডিয়াক। ল্যারিঞ্জিয়াল মানে হচ্ছে ল্যারিংস, এই যে দেখো আমাদের ল্যারিংস, ওকে? ট্র্যাকিয়ার মতো, ট্র্যাকিয়ার সাথে যে সম্পর্কটা থাকে শ্বাসনালীর ক্ষেত্রে, ওকে? ল্যারিংস থেকে তো আমাদের ওই যে শব্দ উৎপাদন হয় আর কি এটাতে, তাই না? তাহলে ল্যারিংসে এবং ফুসফুসে, সাথে আবার এখানে দেখো ধুকবুক করে আমাদের সবসময় স্পন্দন করে হার্ট, এবং এর পাশে থাকে হচ্ছে
কি বলতো, গ্যাস্ট্রিক বা পাকস্থলী। তাহলে 4টা জায়গায় সাপ্লাই দেয়। নিউমোগ্যাস্ট্রিক মানে পালমোনারি গ্যাস্ট্রিক তো রয়েছে, কার্ডিয়াক আর ল্যারিঞ্জিয়াল। চলো স্পাইনাল অ্যাক্সেসরি। স্পাইনাল মানে এই যে দেখো এইখানে থাকে আর কি, বুঝছো, স্পাইনাল কর্ডের অ্যাক্সেসরি মানে এক্সট্রা জিনিসপত্র। এবং যেহেতু এটা কাঁধের এখানে থাকে, তাহলে মাথা এবং কাঁধের সঞ্চালন গুরুত্বপূর্ণ। তাহলে বলো মাথা এবং কাঁধের সঞ্চালন কে করে? স্পাইনাল অ্যাক্সেসরি। আর এটা দেখো হাইপোগ্লোসাল, এটা ছিল কি গ্লোসোফ্যারেঞ্জিয়াল। গ্লোসাল মানে যেহেতু জিহ্বা, তাহলে এটা হচ্ছে জিহ্বার নিচে থাকবে। তো জিহ্বার নিচে যেটা থাকবে এখানে থাকে ফ্রেনুলাম, একটা পর্দা থাকে, জিহ্বাকে উল্টালে দেখবে থাকে। এখানে জিহ্বার বিচলনের সহায়তা করে, ওকে ক্লিয়ার? এতটুকু জিনিস এটাতে। আই হোপ সো তোমরা ব্যাপারটা খুব চমৎকার ভাবে বুঝতে পারছো এই জায়গাটাতে। ওকে চলো এরপরে আমরা একটু চোখের দিকে যাব। চোখটা আমরা একটু পরে পড়ি আর কি, থাক আমরা এখন চলে যাই আমাদের এমসিকিউর দিকে, একটু চলে যাই দেখি। যাই, ট্রাইজেমিনাল স্বাদ গ্রহণের সাথে সম্পর্কিত কোনটা? এই যে দেখো স্বাদ গ্রহণের সাথে, তাই না? স্বাদ নিয়ে যেটা আমাদের কাজ করে আর কি। তাহলে দেখি তো, অপটিক তো দেখতে সহায়তা করে, এটা হবে না। অলফ্যাক্টরি ঘ্রাণে সহায়তা করে, হবে না। ট্রক্লিয়ার না, অক্ষিগুলোকে কাজ করে। তাহলে ফেসিয়াল কাজ করে মূলত স্বাদ গ্রহণে। কেন? ফেসিয়াল মধ্যে থাকবে প্যালাটাইনে। এই যে দেখো উপরের তালুতে শক্ত, তাহলে মানে প্যালাটাইনে, এখানে কি খাবার খেলে উপরে প্যালেটে আমরা স্বাদ পাই না? তাহলে রাইট অ্যান্সার হবে ফেসিয়াল। মানে 7 নাম্বার করোটিক স্নায়ু। আর এই 7 নাম্বার করোটিক স্নায়ু হচ্ছে এক ধরনের মিক্সড টাইপ অফ করোটিক নার্ভ। মিক্সড এটা আর কি, একটু আগে আমি দেখাইছি আর কি তোমাদের। চলো অষ্টম করোটিক স্নায়ুর নাম কি? অষ্টম করোটিক স্নায়ুর নাম হচ্ছে অডিটরি। আচ্ছা, অডিটরি মানে আরেকটা নাম ভেস্টিবুলো কক্লিয়ার। ভেস্টিবুলোর মধ্যে ভেস্টিবুলোর মধ্যে ভারসাম্য, আর কক্লিয়ার হচ্ছে শুনতে সহায়তা করে। তাহলে যেটাই অডিটরি সেটা হচ্ছে ভেস্টিবুলো কক্লিয়ার। ওকে চলো, শ্রবণ এবং ভারসাম্য রক্ষে ভূমিকা রাখে কোন স্নায়ু? একটু আগে পড়াইছি, সেটা হচ্ছে অডিটরি স্নায়ু। কোন স্নায়ু? অডিটরি স্নায়ু। আচ্ছা, দশম করোটিক স্নায়ুর নামটা কি? দশম করোটিক স্নায়ুর নামটা হচ্ছে ভ্যাগাস, লাস ভ্যাগাস, তাই তো? এর শাখা হচ্ছে কয়টা বলো তো? 4টা শাখা। একটা হচ্ছে কি, একটা হচ্ছে হৃৎপিণ্ড, তাই না, মানে কার্ডিয়াক শাখা। এরপরে আসবে একটা হচ্ছে ল্যারিঞ্জিয়াল শাখা, তারপরে ফুসফুস শাখা, ল্যারিংস থেকে নিচের দিকে চলে আসবে ফুসফুস, আর সবার শেষে পেটের পাকস্থলী। পেটের কোথায় থাকবে বলতো? পাকস্থলী শাখা, তাই তো? চলো এখানে খুঁজে পাই, দেখি কি বলেছে। পালমোনারি, রাইট অ্যান্সার হবে পালমোনারি শাখা। ক্লিয়ার এতটুকু? চলো এরপরে যাই, নিচের কোন কর্টেক্স স্নায়ু মাথা এবং কাঁধের সঞ্চালন? এই যে দেখো মাথা এবং কাঁধ, আমি নড়াইতেছি আর কি। এটা তাহলে একটাই কি, দেখো এটাতে স্পাইনাল কর্ড থাকে না, এখানে সুষুম্নাকাণ্ড। তাহলে রাইট অ্যান্সার হবে স্পাইনাল অ্যাক্সেসরি। আর আমরা জানি গ্লোসাল মানে জিহ্বা, তাহলে জিহ্বার নিচে, এটা জিহ্বার বিচলনে সহায়তা করবে। বিচলন মানে জিহ্বাকে নড়াচড়া করতে সহায়তা করে আর কি। ওকে চলো, মানুষের অক্ষিগোলকের স্তর কতটা? এখন আমরা অক্ষিগোলকে ঢুকে গেছি। অক্ষিগোলকের স্তর হচ্ছে মূলত 3টা। কতটা স্তর বলতো? 3টা স্তর থাকে। ওকে আমরা দেখবো একটু পরে। রাইট অ্যান্সার কতটা? 3টা। চোখের বাইরের সাদা অস্বচ্ছ এবং তন্তুময় স্তরটির নামটা কি? এটার নামটা হচ্ছে স্ক্লেরা। চোখের বাইরের যেটা সাদা অস্বচ্ছ তন্তুময় স্তরটির নাম হচ্ছে স্ক্লেরা। আর এই স্ক্লেরার সামনে এই যে দেখো আমার চোখে যে পরিষ্কার অংশ দেখা যাচ্ছে, পরিষ্কার অংশ, এটার নাম হচ্ছে কর্নিয়া। পরিষ্কার যেটা দেখা যাচ্ছে। আর এই যে দেখো ভেতরে যে সাদা, অথবা এই যে এই দিক দিয়ে নিচে নিয়ে আসলাম সাদা, এই অস্বচ্ছ অংশের নামটা হচ্ছে স্ক্লেরা। স্ক্লেরার যে অংশটা হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে, সামনের দিকে দেখো ক্লিয়ার, টলটলে ক্লিয়ার, সেটার নাম হচ্ছে কর্নিয়া, তাই না? তাহলে স্ক্লেরার পরিষ্কার অংশের নামটা হচ্ছে কর্নিয়া। তাহলে স্ক্লেরার স্বচ্ছ অংশের নামটা কি? তুমি বলো তো বাবা। এটা হচ্ছে কর্নিয়া। এটা কি বলতো? কর্নিয়া। ক্লিয়ার? আচ্ছা এরপরে দেখো আইরিশ হইতেছে যে ক্যামেরাতে ক্লাস নিচ্ছি না, মেন কথা হচ্ছে যে কতটুকু আলো ঢুকবে, এটার যে পথ, এই পথটা হইতেছে আইরিশ দ্বারা নিয়ন্ত্রিত। ওকে আইরিশ দ্বারা নিয়ন্ত্রিত। ক্লিয়ার? আর তোমার আমার চোখের এই গোল যেটা অংশটা আছে না, গোলটা কালো গোল যেটা, এই কালো গোলটা হচ্ছে আইরিশ। আর এই কালো গোলের ভিতরে ছোট্ট একটা মণি থাকে, ছোট্ট একটা পয়েন্ট থাকে আর কি, যে পয়েন্টটাতে মূলত আমাদের চোখে ওই যে সাদা সাদা ডট পড়ে, এইখানে আমার চোখে পড়তে পারে আর কি, এটা ওটার নাম হচ্ছে পিউপিল। তাহলে পিউপিল কোনো বস্তু না, পিউপিল হচ্ছে একটা ছিদ্র আইরিশ দ্বারা, এটা ধরে রাখো আইরিশ, এটা বড় হইতে পারে আইরিশ, ছোট হইতে পারে। তো আইরিশ বড় বা ছোট হওয়ার ফলে এদের মাঝখানে যে ছিদ্র, সেটা নাম হচ্ছে পিউপিল। তাহলে চোখে আলোর প্রবেশ কতটুকু হবে বা না হবে এটা নিয়ন্ত্রণ করবে কিন্তু আইরিশ, বুঝছো? আইরিশ হচ্ছে ঢাকনার মতো। তো যাই হোক চলো
এরপরে মানুষের চোখের অংশ কোনটি? আচ্ছা, ভিত্তি পর্দা এটা ঘাসফড়িং এর, র্যাবডম ঘাসফড়িং এর, পিতবিন্দু ওকে, কর্নিয়া জেন কোষ এটাও ঘাসফড়িং এর। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে পিতবিন্দু। কোন বিন্দু বলো তো? পিতবিন্দু। এটা হচ্ছে মানুষের চোখের অংশ, মানুষের চোখের অংশ। এখানে উত্তর ভুল দেওয়া রয়েছে, বুঝছো? এটা হবে না, রাইট অ্যান্সার হবে পিতবিন্দু। চলো যাই এরপরে দিকে। কোন রেকটাস পেশি অক্ষিগোলকের উপরের দিকে ঘুরতে সহায়তা করে? ওকে, উপরের দিকে ঘুরতে সহায়তা করবে একটাই, উপর মানে হচ্ছে সুপিরিয়র। উপর মানে কি বলতো? সুপিরিয়র। প্রশ্ন সহজ কিন্তু, দেখছো এই প্রশ্নগুলো নিয়ে আসছে কিন্তু আর কি আমাদের, খুবই সহজ। এখানে আমি তোমাদের ব্যাখ্যাটা দিয়ে দিয়েছি, একটু দেখে নিও আর কি। আচ্ছা চলো এরপরে কানের দিকে আসবো না আমরা এখন, একটু চলো ব্যাখ্যার দিকে আমরা একটু চলে যাই আর কি। দেখি চোখের ক্ষেত্রে আমরা একটু যাই, তাই না? চোখের ক্ষেত্রে দেখো এই জায়গাটাতে, সেটা হচ্ছে এটা হচ্ছে লেন্স। লেন্সকে যে ধরে রাখে চারদিক থেকে রশ্মির মতো, এটাকে বলা হচ্ছে সাসপেনসরি লিগামেন্ট। সাসপেনসরি লিগামেন্ট। এই লেন্সের সামনের দিকে দেখো যে পর্দার মতো অংশটুকু, এটাকে বলা হচ্ছে আইরিশ। এটাকে বলা হচ্ছে কি? আইরিশ। আর এই আইরিশের মাঝখানে দেখো যে কাল্পনিক জায়গা, এই কাল্পনিক জায়গাকে বলা হচ্ছে পিউপিল। আমরা সবাই লিখতাম ইউর মোস্ট অবিডিয়েন্টলি পিউপিল, তাই না? দুষ্টু পোলাপান হইলেও লিখতাম যে ইউর মোস্ট অবিডিয়েন্ট পিউপিল। আচ্ছা, তাহলে পিউপিল। তাহলে এই যে চলে গেল এটা হচ্ছে, এবং লেন্সের খেয়াল করে দেখো চোখের প্রকোষ্ঠ থাকে আবার তিনটা, রাইট? এই যে এটা হইতেছে কর্নিয়া, স্বচ্ছ অংশটুকু কর্নিয়া। তোমরা একটা জিনিসের দিকে একটু খেয়াল করো তো, দেখো আমি তোমাদের একটু দেখিয়ে দিই আর কি এটাতে। ওকে, এটার মধ্যে এই যে দেখো লেন্স, এই যে এতটুকু যে জায়গা এটা একটা প্রকোষ্ঠ। আবার এই আইরিশ থেকে শুরু করে এই যে কর্নিয়া পর্যন্ত যেটা, এটা একটা প্রকোষ্ঠ। আর লেন্সের পেছনের দিক থেকে একদম রেটিনা এটা পর্যন্ত, এটা একটা প্রকোষ্ঠ। তাহলে চোখের প্রকোষ্ঠ হচ্ছে তিনটা। ওকে, এই যে আইরিশ থেকে কর্নিয়া পর্যন্ত এটা হচ্ছে অগ্র প্রকোষ্ঠ। কোন প্রকোষ্ঠ? অগ্র প্রকোষ্ঠ। এবং দেখো এই আইরিশ থেকে শুরু করে এই যে সাসপেনসরি লিগামেন্ট পর্যন্ত এতটুকু যেটা, এটাকে বলা হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ। কোন প্রকোষ্ঠ? পশ্চাৎ প্রকোষ্ঠ। আর লেন্সের এখান থেকে শুরু করে একদম রেটিনার লেয়ার পর্যন্ত যেটা, সেটাকে বলা হচ্ছে ভিট্রিয়াস প্রকোষ্ঠ। আচ্ছা, এখন এটাতে যে পশ্চাৎ প্রকোষ্ঠের আরো একটা বাউন্ডারি বলা যায়, সেটা হচ্ছে আইরিশ থেকে লেন্সের মাঝখানে যে দূরত্ব, আইরিশ থেকে লেন্সের মাঝখানের যে প্রকোষ্ঠ সেটা পশ্চাৎ। ওকে, আইরিশ থেকে কর্নিয়ার মাঝখানে যে প্রকোষ্ঠ সেটা হচ্ছে অগ্র প্রকোষ্ঠ। আর লেন্স থেকে একদম আমাদের রেটিনাল লেয়ার পর্যন্ত যেটা, সেটা হচ্ছে ভিট্রিয়াস প্রকোষ্ঠ। ক্লিয়ার? আর এদের এখানে থাকে একটা ফোভিয়া সেন্ট্রালিস, রাইট? এখানে মূলত প্রতিবিম্ব গঠন হয়। এখানে মূলত কি গঠন হয় বলতো? প্রতিবিম্ব গঠন হয়। এখানে অল্প পরিমাণে রড কোষ থাকে। এখানে অল্প পরিমাণে কোন কোষ থাকে? রড কোষ থাকে। কিন্তু প্রচুর কোন কোষ থাকে বলতো? প্রচুর কোন কোষ থাকে। ওকে, বোঝা গেছে এই জায়গাটাতে? এই হইতেছে মূলত আমাদের কাহিনী আর কি এই জায়গাটাই। আচ্ছা চলো আমরা এর পরের দিকে আমরা একটু যাই আর কি, দেখি। এখান থেকে আসবে উপযোজনের মধ্যে এখানে একটা জিনিস দেখে নাও আর কি তোমরা, সেটা হচ্ছে মানুষের দুইটা চোখের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 6.3 সেন্টিমিটার। এই যে দেখো এই দুই চোখের মাঝখানে 6.3 সেন্টিমিটার। যদিও আমার কাছে মনে হয় আরো কম হওয়া উচিত, বাট লিখছে, এখন করতে হবে। শ্রবণ এবং ভারসাম্য রক্ষায় কানের অবদান। এখন দেখো কান নিয়ে এখানে একটা কথা বলি আর কি, বুঝছো? কানের আমরা জানি এটা তো হচ্ছে কানের বহিকর্ণ আর কি, রাইট? এটা হচ্ছে এই পর্যন্ত কানের বহিকর্ণ। এর মধ্যে থাকবে পিনা, তারপরে কর্ণকুহর মানে যেখানে খৈল জমা হয়, এবং টিম্পানিক পর্দা মানে কানের পর্দা। এটা হচ্ছে মধ্যকর্ণ, মেলিয়াস ইনকাস স্টেপিস। আর মধ্যকর্ণের সাথে আমাদের অন্ননালীর একটা সম্পর্ক থাকে, যেটা গঠন করে ইউস্টেশন নালিকা। এখন আসবো হচ্ছে আমাদের অন্তকর্ণের মধ্যে খুবই চমৎকার একটা কথা বলা রয়েছে। অন্তকর্ণের মধ্যে যেই যে তিনটা আমাদের ককলিয়া থাকে না, ককলিয়া তো থাকে একদম শামুকের মতো পেঁচানো। এই ককলিয়াকে যদি সোজা করা হয় তাহলে আমরা তিনটা প্রকোষ্ঠ পাবো। প্রকোষ্ঠ নাম্বার 1 এটা, প্রকোষ্ঠ নাম্বার 2, প্রকোষ্ঠ নাম্বার 3। এই প্রকোষ্ঠের মধ্যে এই প্রথম যে প্রকোষ্ঠ, এটাকে বলা হয় স্কেলা ভেস্টিবুলি। ওকে, এরপরে দেখো মাঝখানে যেটা, এটাকে বলা হয় স্কেলা মিডিয়া। আর যেটা নিচেরটা, এটাকে বলা হচ্ছে স্কেলা টিম্পানি, রাইট? তাহলে দেখো উপরেরটা হচ্ছে স্কেলা ভেস্টিবুলি, এটা স্কেলা মিডিয়া, এটা হচ্ছে স্কেলা টিম্পানি। এদের মধ্যে দেখো সবুজ কালারটা দেওয়া রয়েছে, সবুজ কালার তরলে পূর্ণ। তাহলে সবুজ কালার হলে তারা হচ্ছে পেরিলিম্ফ। তারা কি? পেরিলিম্ফ। আর মাঝখানের একটা দেখো হলুদ কালার, এটার নাম হচ্ছে এন্ডোলিম্ফ। তাহলে উপরে দুইটা পেরিলিম্ফ, মাঝেটা হচ্ছে এন্ডোলিম্ফ। এবং এই যে যেটা আমাদের স্কেলা মিডিয়া রয়েছে, স্কেলা মিডিয়ার এই যে যেটা নিচের পর্শন মানে বেস যে অংশ, এটা তো বেস না, নিচের যে অংশ বেসিলার, এখানে দেখো খাঁচকাটা দাগ রয়েছে আর কি।
পাইছে এই জায়গাটাতে দাগ রয়েছে, এটাকে বলা হয় বেজিলার ঝিল্লি। বেজ না এটা, স্কেলা মিডিয়ার তো এই অপশনটা তো বেজ মানে তার ভিত্তি, তাহলে এটাকে বলা হচ্ছে বেজিলার ঝিল্লি। কি বলা হচ্ছে? বেজিলার ঝিল্লি। তাহলে বলো বেজিলার ঝিল্লি কই থাকে? স্কেলা মিডিয়ার বেজে থাকে। আর দেখো এই যে আমাদের স্কেলা ভেস্টিবুলি বা স্কেলা টিম্পানি সবকিছু একটা কেন্দ্রে যে সামনের দিকে একটা অংশ যুক্ত হয়েছে যার নাম হচ্ছে হেলিকট্রিমা। তাহলে হেলিকট্রিমা কিন্তু অন্তঃকর্ণে দেখা যায়। কোথায় দেখা যায় বলো তো? অন্তঃকর্ণে দেখা যায়। ব্যাপারটা কি বোঝা গেছে এই জায়গাটাতে? ওকে, ঠিক আছে, এতটুকু বুঝলেই হবে। চলো আমরা এখন একটু যাই। নিচের কোন গঠনটি পেঁচানো? এটা হইতেছে মূলত কোনটা? অ্যাম্পুলা মানে হচ্ছে ফোলা। অ্যাম্পুলা মানে হচ্ছে ফোলা। না, এটা তো হবে না, ফোলা হওয়ার তো কোনো সুযোগ নাই। কর্ণছত্র মানে কি? এই যে দেখো আমাদের বহিকর্ণ বা পিনা, এটাও হবে না। ইনকাস তো একটা হাড়। রাইট হ্যান্ড সাইড হচ্ছে ককলিয়া, এবং ককলিয়াটা থাকে ঠিক এরকম ভাবে আর কি, বুঝছো? ঠিক এরকম থাকে, যেটা দেখতে পেছানো, এবং এটাকে সোজা করে দিলে আমরা যে তিনটা জিনিস পাবো। একটু আগে স্কেলা মিডিয়া বলো, স্কেলা টিম্পানি বলো, স্কেলা ভেস্টিবুলি বলো, এটা পাই। চলো এরপরের দিকে যাই আর কি। দেখো মস্তিষ্কের কোন অংশ পিটুইটারি গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে? আরে বাহ, কি চমৎকার একটা প্রশ্ন বলছে। পিটুইটারি তো প্রভু গ্রন্থি, বাট প্রভুকে আর কি, বুঝছো? এটা হচ্ছে সে আমার বিখ্যাত যে হরমোন উৎপাদনকারী অংশ, সেটা হচ্ছে হাইপোথ্যালামাস। উৎপাদন নিয়ন্ত্রণ করবে, ক্ষরণ নিয়ন্ত্রণ করবে মূলত হাইপোথ্যালামাস। চলো, পশ্চাৎ পিটুইটারি নিশ্চিত হয় কোনটা? পিটুইটারি দুইটা ভাগ, একটা হচ্ছে অগ্র পিটুইটারি থেকে বেশিরভাগ ট্রপিক হরমোন খরিত হয়, বুঝছো? ট্রপিক মানে বৃদ্ধিপ্রাপ্ত হরমোন, যারা বৃদ্ধিতে সহায়তা করে, যারা বৃদ্ধিতে কি করে? ট্রপিক হরমোন। আর এটা হচ্ছে পশ্চাৎ খণ্ড থেকে দুইটা জিনিস আসে। একটা নাম হচ্ছে ADH, অ্যান্টি ডায়োটিক হরমোন, এবং আরেকটা হচ্ছে অক্সিটোসিন হরমোন জরায়ু সংকোচন ঘটায় এবং সুখের অনুভূতি বা ভালো অনুভূতি দেয়। ওকে, তাহলে এটা হবে ADH, কিন্তু আসবে ADH। ওকে, চলো এরপরে আমরা একটু যাই। এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে আর কি, ব্যাখ্যাটা একটু দেখে নিবা। আমি তারপরে পরবার কি তোমাদের মানুষের হৃদস্পন্দন এবং রক্তচাপ নিয়ন্ত্রণকারী হরমোনের নাম কি? চমৎকার কথা বলছে। আমরা যখন ভয়ে থাকি, রাশে থাকলে কি আমাদের অ্যাড্রেনাল ক্ষরণ হয় না, যে এই একদম মেরে ফেলবো শালাকে, এরকম টাইপের? তাহলে ইস্ট্রোজেন, স্ত্রীদের হরমোন হবে না। ভ্যাসো মানে ভেসেল, প্রেস মানে চাপ দেওয়া, তার মানে এটা শুধুমাত্র বিপি বাড়াইতে পারে, যার অপর নাম হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন ADH। এটা শুধু বিপি বাড়াইতে পারে, বুঝছো? কিন্তু এ মূলত হৃদস্পন্দনের সাথে সম্পর্কিত নাই। গ্লুকোকর্টিকয়েড এটা মূলত কার্বোহাইড্রেট জাতীয় বিভিন্ন খাবার সংশ্লেষের ক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে এটা কাজ করবে। বাট মেইন গুরুত্বপূর্ণ অ্যাড্রেনালিনকে বলা হয় এপিনেফ্রিন। অ্যাড্রেনালিনের অপর নাম কি বলতো? এপিনেফ্রিন। এপিনেফ্রিন। ওকে, রাইট অ্যান্সার হবে দুইটাই, অ্যাড্রেনালিন কাজ করে। ওকে, চলো, দেহের বৃদ্ধিকারক হরমোন কোনটি? বৃদ্ধিতে সহায়তা করে কোনটা? দেখো সোমাটোস্ট্যাটিন। সোমাইট মানে দেহকোষ, তাহলে রাইট অ্যান্সার 100% এটাই হবে। বাট এখানে থাইরক্সিন যেটা, এটাও দেহের বৃদ্ধিতে কাজ করে, অর্থাৎ এখানে আমাদের উত্তর নিয়েছে ডাবল থাইরক্সিন। বাট ভাবে পরীক্ষার খাতায় কিন্তু দুইটা আসবে না, হয়তোবা প্রশ্ন তুলতে আমাদের কোনো একটা ভুল গেছে। এখানে থাইরক্সিন না দিয়ে অন্য একটা হরমোন দেওয়া উচিত ছিল। তো যাই হোক, সোমাটোস্ট্যাটিনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ সোমাইট মানে দেহকোষ, এটা আমাদের বৃদ্ধিতে সহায়তা করে। আর যেহেতু থাইরক্সিন দেওয়া রয়েছে, উত্তর দুইটাই থাইরক্সিনের সহায়তা করে। কোন হরমোন কম বেশি হইলে গলগনের রোগ হইতে পারে? মূলত কোনটা? অক্সিটোসিন? আরে না। ক্যাসিটোসিন? আরে না। এই যে দেখো T3 নাকি T4? T3 মানে ট্রাই আয়োডোথাইরোনিন, আর T4 মানে থাইরোক্সিন। মনে রাখবা, রাইট অ্যান্সার হচ্ছে গলগণ্ড বা গয়টা রোগের সাথে, GOITER, গয়টা রোগের সাথে সম্পৃক্ত হচ্ছে T4। কোনটা বলতো? T4 হচ্ছে সম্পর্কিত, রাইট? থাইরক্সিন। মিশ্র প্রকৃতির স্নায়ু, এটা তো পারা উচিত, তাই না? বলো, মিশ্র প্রকৃতির স্নায়ু আমাদের কোনটা? কি বলেছিলাম? 7, 9, 10। আচ্ছা, 5, 7, 9, 10। 5, 7, 9, 10, তাই তো? আচ্ছা, এর মধ্যে দেখো কি ট্রক্লিয়ার, তারপরে ফেসিয়াল হচ্ছে 7 নাম্বার। ফেসিয়াল হচ্ছে কত নাম্বার? 7 নাম্বার। ভ্যাগাস হচ্ছে কত নাম্বার? 10 নাম্বার। আর ট্রক্লিয়ার কি? ট্রক্লিয়ার তো আমাদের এই জায়গায় আসতেছে না আর কি এটাতে, তাই তো? তাহলে রাইট অ্যান্সার হবে 2 আর 3।
3 হবে আমাদের রাইট অ্যান্সার। চলো, সিলীয় অঙ্গের অংশ কোনটা? সিলীয় বলয়, সিলীয় প্রবর্ধক, সিলীয় পেশি, এই তিনটাই। এই প্রশ্নটা যদিও একটু অ্যাটিপিক্যাল, তারপর আমার মনে হয়েছে যে না, একটু জাস্ট যদি আবার রিক্যাপ কখনো আসে, বলয়, প্রবর্তক, পেশি, এই তিনটাই হচ্ছে সিলীয় অঙ্গের অংশ। এটা আসার সম্ভাবনা বেশ কম, বাট যদি আসে, চলো তিনটাই উত্তর হবে। চলো, মানুষের মধ্যকর্ণের অংশ, এটা আবার গুরুত্বপূর্ণ জিনিস। মানুষের মধ্যকর্ণের অংশের মধ্যে কর্নাসি থাকে, অবশ্যই মেলিয়াস, ইনফেসিস, স্টেপিস থাকে, ইউস্টেশন নালী থাকে যেটা আমাদের গলবিল বা অন্য নালীর সাথে যুক্ত থাকে, কিন্তু টিম্প্যানিক পর্দা বা কর্ণপটহ যেটা, মানে এই যে আমাদের কানের ভেতরে যে পর্দা, কানের ভেতরের পর্দাটা কিন্তু আমাদের মধ্যকর্ণের অংশ নয়। এই টিম্প্যানিক পর্দা হচ্ছে বহিকর্ণের অংশ। কোন কর্ণের অংশ বলো? বহিকর্ণের অংশ। তাহলে রাইট অ্যান্সার হবে 2 আর 3। বহুপদীগুলো কিন্তু বেশ ভালো বিপদে ফেলে যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে। একটু দেখো ভাই, ওকে, কারণ বহুপদী তুমি মিনিমাম 3টা পাবা, 4টা পাবা, ওকে, 3টা তো পাবাই, আবার অভিন্নমূলক পাবা 3টা, এইদিকে 3 3 6টা শেষ, আর বাকি মনে করো যে 12-13টা আসবে তোমার হচ্ছে একদম জ্ঞানমূলক, অনুধাবনমূলক থেকে। বৃক্কের কাজে সহায়তাকারী হরমোনের উৎপত্তি স্থল, বৃক্কের কাজে সহায়তাকারী, ওকে, সেটা কি হতে পারে? পিটুইটারি গ্ল্যান্ড। ভেরি গুড, কারণ কি? পিটুইটারি গ্ল্যান্ড ক্ষরণ করবে হচ্ছে এডিএইচ হরমোন। কোন হরমোন? এডিএইচ হরমোনটাকে নিয়ে আসবে। এবারে দেখো অ্যাড্রিনাল গ্রন্থি এবং কি বলেছে বলতো? যকৃতের কথা বলছে। তাহলে বৃক্কের কাজে মূলত আমাদের সহায়তা করবে, চলে আসে পিটুইটারি গ্রন্থি বা অ্যাড্রিনাল গ্ল্যান্ড, পিটুইটারি গ্রন্থি বা অ্যাড্রিনাল গ্ল্যান্ড, ওকে। যকৃতের সাথে কোনো সম্পর্ক নাই। চলো, এরপর আমরা চলে আসি, দেখো 301 এবং 302। এইখানে যে কালো অংশটা দেখা যাচ্ছে, এটা হইতেছে দুইটা আমাদের মস্তিষ্ক, আমরা তো দ্বিপার্শ্বীয় প্রতিসম, আমাদের মস্তিষ্ককে সমান দুইটা ভাগে ভাগ করা যায়। ভাগ করলে একটা অংশ আরেকটা খণ্ডের সাথে যে খাপে খাপ মিলে যায়, ওই যে যুক্ত হয়, এটার নামটা হচ্ছে সেই কর্পাস ক্যালোসাম। কর্পাস ক্যালোসাম, এটা দ্বারা আমাদের দুইটা এই হেমিস্ফেয়ার মানে সেরেব্রামের হেমিস্ফেয়ার যুক্ত থাকে। তাহলে এটার নাম হচ্ছে কর্পাস ক্যালোসাম, কর্পাস ক্যালোসাম, রাইট অ্যান্সার। আর কিউটা কি জিনিস বলতো? কিউটা হচ্ছে মূলত মেডুলা। কিউটা হচ্ছে মূলত কি? দেখো এখানে থাকে মূলত মেডুলা থাকে। কি থাকে বলো? মেডুলা থাকে, তাই তো, মাথায় রাখো আর কি। আর যদি এটা উপরের দিকে দিত তাহলে সেটা হয়তো বা তোমার হয়তো কি পন্স হইতো। আসো, কিউ চিহ্নিত অংশ, আমরা জানি কিউ চিহ্নিত অংশ মানে মেডুলা। মেডুলা তো আমাদের শ্বসন নিয়ন্ত্রণ করবে, শ্বাস প্রশ্বাস, হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করবে, লালাক্ষরণের নিয়ন্ত্রণ করবে। আমার কাছে খুবই ফেভারিট একটা প্রশ্ন আর কি, মেডুলা থেকে প্রশ্ন। রাইট অ্যান্সার হবে 1 2 3। রাইট অ্যান্সার হবে কোনটা? 1 2 এবং 3, ওকে। চলো যাই, চোখের কথা বলেছে। চোখের ক্ষেত্রে দেখো, এই যে এটা হচ্ছে স্তর, ভেতরের স্তরের কথা বলছে, এ মানে রেটিনাল স্তর। কোন স্তরের কথা বলছে বলতো? এখানে কথা বলেছে রেটিনাল স্তর। আর এই যে এখানে এই অংশটুকু, কোন অংশটুকু জানো? এই যে উদ্গত, এই যে এই অংশটুকু, এটার নাম তো আইরিশ, আমরা জানি। এটার নাম কি বলতো তাহলে? আইরিশ। মানে এই আলোক প্রবেশ নিয়ন্ত্রণ করবে, বেশি প্রবেশ করবে নাকি কম প্রবেশ করবে। তাহলে বি চিহ্নিত অংশের নামটা হচ্ছে আইরিশ, ওকে, মনে জানা থাকে। স্ক্লেরা কি? এই যে যেটা অস্পষ্ট মানে অস্বচ্ছ, এটা স্ক্লেরা। আর স্ক্লেরার সামনের দিকে এসে যেটা স্বচ্ছ হয়ে গেছে, এই যে অংশটুকু স্বচ্ছ, এই স্বচ্ছ অংশের নামটা হচ্ছে কর্নিয়া। যেটা অস্বচ্ছের যে নাম, এটার নামটা হচ্ছে স্ক্লেরা। আর কনজাংটিভা দেখানো মুশকিল, এই ছবিতে দেখানো মুশকিল। আচ্ছা আসো, উদ্দীপকের এই চিহ্নিত অংশের জন্য প্রযোজ্য। এই চিহ্নিত অংশ, রেটিনা অংশ, প্রতিবিম্ব তৈরি হয়। হ্যাঁ, অবশ্যই। এখানে যেহেতু যে ফোবিয়া সেন্ট্রালিস, ওইটা ফোবিয়া সেন্ট্রালিসে কোন কোষের উপস্থিত? হ্যাঁ, এখানে প্রচুর কোন কোষ থাকে, প্রচুর কনকোষ থাকে, বুঝছো? আর বলেছে রড কোষ উপস্থিত। হ্যাঁ, রড কোষ থাকে বাট অল্প পরিমাণে, রড কোষও থাকে বাট কি পরিমাণে বলতো? অল্প পরিমাণে। তাহলে রাইট অ্যান্সার হবে 1 2 3। 1 2 3 আমাদের বইয়ে দেওয়া রয়েছে, মানে গাইডে যে উত্তরটা দেওয়া আছে সেটা ছিল 1 আর 2, এটা হবে না, ওকে। প্রতিবিম্ব গঠনে কোন কোষ থাকে? রড কোষে থাকে, অল্প পরিমাণে থাকে বাট থাকে। তোমরা বইটা খুঁজে একটু দেখে নিবা। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 1 2 3। 1 2 3, এটা উত্তর হবে না কিন্তু। আচ্ছা চলো, এটা হচ্ছে চোখের আমাদের মূলত প্রতিবিম্ব গঠন হওয়ার একটা কথা বলছে। এই জায়গাতে আমাদের এক্স কে এটা একটা চিহ্নিতকরণ করা হয়েছে। এক্স বলতে বোঝানো হচ্ছে এটা তো লেন্স, লেন্সকে টেনে ধরে আছে, যেটা লেন্সকে টেনে ধরে থাকে একটা লিগামেন্ট, যার নাম হচ্ছে সাসপেনসরি লিগামেন্ট। সাসপেনসরি মানে ঝুলে রাখা, ওকে। রাইট অ্যান্সার হবে সাসপেনসরি লিগামেন্ট। ক্লিয়ার এতটুকু? কিউ চিহ্নিত বস্তুকে স্পষ্টভাবে মানে দেখার জন্য পরিবর্তিত হয় কোনটি? মূলত এটাকে বলা হয় চোখের অ্যাকোমোডেশন বা উপযোজন। উপযোজনের কারণে বস্তু এবং চোখের দূরত্বে কোনো পরিবর্তন হয় না। যেমন আমি এখানে দাঁড়িয়ে রয়েছে এবং আমার সামনে ক্যামেরা রয়েছে, এই দুইটার দূরত্বের পরিবর্তন হবে না। কিন্তু হঠাৎ করে আমি যদি এখানে আমার কলম নিয়ে আসি, কলমকে যদি ফোকাস করি, কলম এবং আমার চোখের কিন্তু দূরত্বের পরিবর্তন হচ্ছে না। তাহলে কিভাবে আমার চোখ এইটাকে ফোকাস করতেছে, আবার এখনই ক্যামেরাকে ফোকাস করছে? তাহলে অবশ্যই ভেতরে কোনো মেকানিজম হচ্ছে, এই মেকানিজমটা মূলত
করে কে জানো? সাসপেনসরি লিগামেন্ট এবং সিলারি বডি। আর এর সাথে সাথে লেন্সের বক্রতা, সাসপেনসরি লিগামেন্ট। তাহলে এই যে উপযোজন, কি যোজন বলতো? চোখের উপযোজন। চোখের উপযোজনে কাজ করে কে বলতো? সাসপেনসরি লিগামেন্ট, লিগামেন্ট। ওকে, এরপরে হচ্ছে সিলিয়ারি বডি। কোন বডি? সিলিয়ারি বডি, সিলিয়ারি বডি। এবং আরেকটা গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হচ্ছে লেন্সের কার্ভেচার, মানে লেন্সের বক্রতা। তাহলে এখানে কর্নিয়া হবে না, আইরিশ হবে না, পিউপিলও হবে না। তাহলে রাইট অ্যান্সার হবে কি? পরিবর্তন হয়, দেখার জন্য পরিবর্তিত হয় লেন্সের বক্রতা। লেন্সের কি পরিবর্তন হয়? লেন্সের বক্রতা। বাট এইখানের দিকে একটা ঝামেলা আছে আর কি, বুঝছো? এই উত্তরটাতে এখানে যদি লেখা থাকতো লেন্সের বক্রতা, তাহলে এটা খুবই মানে অধিক অ্যাকসেপ্টেড হইতো। লেন্স তো আর পরিবর্তিত হয় না, বাট লেন্সের বক্রতা পরিবর্তিত হয়। তো এই প্রশ্ন, এটা তো বোর্ডের প্রশ্ন, এই অনুসারে এই উত্তর দেওয়া ছাড়া আর কোনো সুযোগ নাই আর কি। ওকে, সো এখানে লেখা উচিত ছিল লেন্সের বক্রতা। রাইট অ্যান্সার তোমরা লেন্সই দিও, কারণ লেন্সের বক্রতার পরিবর্তন হয় আর কি। এখানে পিউপিল দেওয়া রয়েছে। পিউপিল পরিবর্তিত হয় কোনটি? পিউপিল হওয়ার কোনো সুযোগ নাই, বুঝছো? উত্তর এটা ভুল দেওয়া আছে, পিউপিল হওয়ার কোনো সুযোগ নাই। উত্তর একটু মানে ভুল দেওয়া রয়েছে এটাতে, মানে বইয়ে ভুল দেওয়া রয়েছে। চলো এরপরে দিকে খেয়াল করি। এক্স হইতেছে বহিকর্ণ, রাইট? আর এটা হইতেছে ইউস্টেশন নালী, যেটা মধ্যকর্ণের সাথে যুক্ত থাকে। যেটা বহিকর্ণ মানে এক্সটার্নাল ইয়ার যে তরুণাস্থির উদাহরণ, এটা আমরা পড়াইছি আগের অধ্যায়ে। সেটা হচ্ছে স্থিতিস্থাপক বা পিত্তন্তময়। স্থিতিস্থাপক বা পিত্তন্তময়। তাহলে চলো লেখা রয়েছে কি? এই যে পিত্তন্তময়, ক্লিয়ার? চলো এরপরে দিকে যাই। কি বলেছে? ওয়াই চিহ্নিত নালী সাহায্যে জন্য কোনটি সঠিক? মধ্যকর্ণ বায়ুপূর্ণ করে। হ্যাঁ, রাইট। পেরিলিম থেকে আগত শব্দ তরঙ্গ প্রশমিত করে। না রে ভাই, কই পেরিলিম আর কই ইউস্টেশন নালী। আর কর্ণবটহের উভয় পাশে বায়ুচাপ সমান রাখে। তাহলে রাইট অ্যান্সার হবে 1 আর 2, 1 এবং 2, 3 হবে না। ওকে, তাহলে এই যে আমি যে তোমাদের সাথে আলোচনা করলাম, এই কয়েকটা জিনিসের সাথে আমি তোমাদের এক্সট্রা কিছু জিনিস দেখে আর কি, বুঝছো? হরমোনের ক্ষেত্রে একটু দেখে নাও আর কি, একটু মনোযোগ দিয়ে আর কি। দেখো পিটুইটারি মানে অগ্রভাগ থেকে অনেক কিছু আছে, সকল ট্রপিক হরমোন সেটা আছে আর কি। ওকে, পশ্চাৎটা বেশি গুরুত্বপূর্ণ, এডিএইচ এবং অক্সিটোসিন। এডিএইচ হচ্ছে পানি পুনঃশোষণ বাড়ায়, রক্ত প্রাচীরের সংকোচন ঘটায়। আর অক্সিটোসিন জরায়ু এবং দুগ্ধক্ষরণ নিয়ন্ত্রণ করে। পিনিয়াল সমস্যা নাই। থাইরয়েডটা আবার গুরুত্বপূর্ণ। ওকে, থাইরয়েড হচ্ছে T3 ট্রাইআয়োডোথাইরোনিন, T4 থাইরোক্সিন এবং CT মানে ক্যালসিটনিন। ক্লিয়ার? এতটুকু এদের কাজটা একটু দেখতে হবে আর কি এটাতে। চলো আসো এরপর আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এটা তো আমরা পারি সবাই। ইনসুলিন, গ্লুকাগন, সোমাটোস্ট্যাটিন, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। এরপরে যেটা দরকার সেটা হচ্ছে অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল বলতে কিডনির উপরে যেই গ্রন্থিতে থাকে তার নাম আর কি। এর দুইটা অংশ, বাইরের অংশকে বলা হয় কর্টেক্স, ভেতরটাকে বলা হয় মেডুলা। মেডুলাটা বেশি ইম্পর্টেন্ট, কারণ মেডুলা থেকে ওই বিখ্যাত ভয় লাগলে যেটা অ্যাড্রেনাল রাশ কাজ করে। আমি যখন বানজি জাম্প দিয়েছিলাম তখন অ্যাড্রেনাল রাশ কাজ করছিল, কি যে ভয় লাগছিল, বাট দেওয়ার পরে মজা। তাহলে দেখো অ্যাড্রেনালিন বা এপিনেফ্রিন, নর অ্যাড্রেনালিন বা নর এপিনেফ্রিন, আর হচ্ছে ডোপামিন। আর এটা কি? ডোপামিন। ক্লিয়ার এতটুকু? তাহলে দেখো অ্যাড্রেনালিন এটা কি করে? গ্লাইকোজেন থেকে গ্লুকোজ মুক্ত করে বিপাকীয় হার নিয়ন্ত্রণ করে, হৃদগতি বৃদ্ধি এবং দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ। এরপরে নর অ্যাড্রেনালিন রক্তচাপ নিয়ন্ত্রণ, আর ডোপামিন তো আমরা জানি নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে। আর শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন, ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এটা করিত হয়। বাট এই কয়েকটা জিনিস তুমি দেখতে পারো ভাই, এই কয়েকটা জিনিস দেখা খুবই গুরুত্বপূর্ণ আর কি। চলো এখানে কিছু রোগের কথা বলছে আর কি। এই রোগগুলো তোমাদের একাডেমিকের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না, খুব বেশি না। তারপর আমি দুই একটা দাগায় দিচ্ছি যদি তোমরা একটু পারো আর কি। ক্লিয়ার? সেটা হচ্ছে অ্যাক্রোমিক্রিয়া। প্রাপ্ত বয়স মানে বয়সে গ্রোথ হরমোন যখন কম হয়, বয়স প্রাপ্ত হয়েছে বাট ঠিক মতো বাড়ে না আর কি, এটাকে বলা হয় অ্যাক্রোমিক্রিয়া। ওকে, তারপরে দেখো জাইগান্টিজম মানে কি? জায়ান্ট মানে দৈত্য, আকারে বেশি বড় হয়ে যাবে। বয়সন্ধিকালে গ্রোথ হরমোন বেশিকরণ হয়। তাহলে দেখো গ্রোথ হরমোন কমের জন্য অ্যাক্রোমিক্রিয়া হইতেছে। ক্লিয়ার? আর জায়ান্টিজম হইতেছে কখন? গ্রোথ হরমোন বেশির জন্য, বয়সন্ধিকালে। চলো আসো ডায়াবেটিস ইনসিপিটাস। এটা মূলত এডিএইচ বা ভ্যাসোপ্রেসিন হরমোনের ক্ষরণ যদি কমে যায় সেটার কারণে, এবং এটার কারণে মানুষের মানে মূত্র হইতেই থাকে অল টাইম আর কি, বুঝছো? তাহলে একটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস আর হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস। এর মধ্যে বেশি মূত্র হয় ডায়াবেটিস ইনসিপিটাসের ক্ষেত্রে। ও ঘন ওয়াশরুমে যেতেই থাকবে আর কি এটাতে। চলো ভুল যাবে কোথায়? দেখো অ্যাক্রোমিক্রিয়া, আর এখানে দেখো লেখা রয়েছে
অ্যাক্রোমেগালি বা ম্যারিজ ডিজিজ। আবার বলো কি কি? অ্যাক্রোমেগালি বা কি ডিজিজ? ম্যারিজ ডিজিজ। অর্থাৎ প্রাপ্তবয়স্কে গ্রোথ হরমোন ক্ষরণ খুব বেশি হওয়া, অ্যাক্রোমেগালি। ভাই মেগালি মানে তো বড় হয়ে যাওয়া, তাই না? তাহলে গ্রোথ হরমোন প্রাপ্তবয়স্কে বেশি হয়ে যাওয়াকে বলা হয় অ্যাক্রোমেগালি। ওকে, আর গ্রোথ হরমোন যখন কম ক্ষরণ হয় তখন তাকে বলা হয় অ্যাক্রোমিক্রিয়া। তাহলে অ্যাক্রোমিক্রিয়া কম আর অ্যাক্রোমেগালি, মেগালি মানে বড়, দুইটা হচ্ছে গ্রোথ হরমোনের কারণে হয়। আমার দুইটা প্রিয় সিনড্রোম, একটা হচ্ছে কুশিং সিনড্রোম এবং আরেকটা হচ্ছে অ্যাডিসন ডিজিজ। আমার মেডিকেলে স্যারেরা এই দুইটা প্রশ্ন খুবই খুবই আমারে ধরতো, আমি ভুল করতাম অনেক বেশি। আর সেটা কি তোমরাও এখানে ভুল করবা বেশ ভালোই। দেখো, কুশিং সিনড্রোম এবং এডিসনস ডিজিজ। ভাই কুশিং সিনড্রোম হইতেছে গ্লুকোকর্টিকয়েড হরমোনের কারণে। এর হরমোনের কারণে এর ক্ষরণটা বেড়ে যাচ্ছে, মানে গ্লুকোকয়েড হরমোনের ক্ষরণ বেড়ে গেলে হয় যেটা, সেটা হচ্ছে কুশিং সিনড্রোম। পেশি ক্ষয়, পেশি দুর্বল্য, মুখমণ্ডল, পেট এবং ঘাড়ে অতিরিক্ত চর্বি জমা যায়, হাইপার গ্লাইসেমিয়া, গ্লাইকোসুরিয়া ইত্যাদি, মানে প্রস্রাবের সাথে যে গ্লুকোজ যাচ্ছে আর কি সবকিছু। ওকে, আরেকটা হচ্ছে দেখো এডিসনস ডিজিজ, গ্লুকোকর্টিকয়েড হরমোন যখন কম ক্ষরণ হয়। তাহলে দেখো কুশিং সিনড্রোম, কুশিং এ বেশি, কুশিং এ কি বেশি, আর এডিসনস হইতেছে কম, এডিসনস হইতেছে কি কম। ওকে, চলো এরপর একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে 16 নাম্বার গ্রেভস ডিজিজ বা এক্সোপথ্যালমিস বা গলগণ্ড। খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওয়ান্স আপন এ টাইম রংপুরের ওই অঞ্চলের দিকে বেশি হতো গলগণ্ড, আয়োডিনের অভাব ছিল কম। এই জন্য নাকি উত্তরবঙ্গের মানুষকে আগের যুগে মানুষেরা গাধা বলতো। সত্যি কথা বলতে আমি নিজে উত্তরবঙ্গের মানুষ আর কি, আমিও গাধাই আর কি, থাকি দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গের মানুষ আমি। সো গ্রেভস ডিজিজ বা এক্সোপথ্যালমাস, অর্থাৎ এখানে মানুষের চোখগুলো এরকম বড় বড় হয়ে যায়, বুঝছো? দেখলেই ভয় লাগবে এই ধরনের রোগীকে। এটা আবার মহিলাদের বেশি হয়। এবং খেয়াল করো, থাইরক্সিন হরমোন বেশি ক্ষরিত হলে মূলত গ্রেভস ডিজিজ হয়। তাহলে বলো, থাইরক্সিন হরমোন বেশি যখন ক্ষরিত হবে তখন সেটা কোন ডিজিজ হবে? গ্রেভস ডিজিজ। আচ্ছা, বাকিগুলান কি পড়া লাগবে না? বাকিগুলান পড়া লাগবে, কিন্তু ভাই এই শেষ সময়ে এর থেকে আর বেশি কি পড়তে যাবা? কারণ এইটা তো সবার জন্য না, একদম লাস্ট টাইমে কিভাবে সার্ভাইভ করা যায়, এটা হচ্ছে সার্ভাইভাল মোডের পড়া। তো সার্ভাইভাল মোডের পড়া আর একদম রেগুলার ডে টু ডে পড়া একরকম হবে না। সো এতটুকু হইলে ইনশাল্লাহ তোমার এই অধ্যায় থেকে যে প্রশ্নটা আসবে, আমি যে আলোচনাগুলো করছি, ইনশাল্লাহ তুমি ট্রাস্ট রাখো, এখান থেকে তুমি পারবা। আর যদি নাও পারো, তুমি দেখবে যে তোমার অনেকটা আইডিয়া হয়ে গিয়েছে, ফলে তুমি কি করতে পারবে জানো? প্রশ্ন এক্সক্লুড করতে পারবা। কি রে, ক হবে না বা ঘ হবে না, তাহলে হইতে পারে কি গ এবং খ এর মধ্যে। এইখানে তুমি দেখবা উত্তর করা সহজ হবে। কিন্তু তুমি যদি নাই পড়ো, তুমি জানোই না কোনটা হবে আর কোনটা হবে না, তাহলে তুমি ক খ গ ঘ সবই তোমার কাছে আনকমন লাগবে। কিন্তু এই যে তুমি পড়লা, এটার কারণে কিন্তু যদি প্রশ্ন আনকমনও এসে থাকে, তুমি দেখবা দুইটা এমসিকিউ এর ক্লু, মানে দুইটা ক্লু তুমি বাদ দিতে পারবা। আর বাদ দিতে পারলে তো তোমার চান্স বেড়ে গেল সঠিক হওয়ার। সো ভয় করো না, ইনশাল্লাহ এগুলো দেখতে থাকো, ঠিক হয়ে যাবে সব।